Assalamu alaikum everyone. Hope all of you fit and fine today. Today I would like to discuss with you this topic. Hope you can see behind me. I have written on the whiteboard the magic method of translation. Actually এই ভিডিওটা ঠিক তাদের জন্য যারা ইংরেজি কোনো রকম একটু দেখে পড়তে পারে কিন্তু তারা অনুধাবন করতে পারে না, ওটাকে অনুবাদ করতে পারে না, তাদের জন্য। তো আমরা খুব সহজেই একটা সিম্পল কিছু নিয়মকানুনের মাধ্যমে আমরা ট্রান্সলেট করা শিখব। বড় বড় বাক্য যত বড় হোক না কেন ওটাকে আমরা বুঝতে পারবো। আসলে কি আমরা যখন অনুবাদ করি তখন আমরা একটা বাক্য বড় দেখলে ওটা আমরা ঘাবড়ে যাই। আসলে আমরা যে যত সমস্ত কথা বলি সমস্ত কথায় কি আমরা এক বাক্যে বলি না, যদিও না এখানে অনেকগুলো বাক্য বললেও ওটাকে একত্রিত মনে হয়। যেমন এগুলাকে আমরা সংযুক্ত করি, কনজাংশন এর মাধ্যমে অনেকগুলো বাক্যকে জোড়া দেওয়া হয়, যার জন্য মনে হয় একটা বাক্য অনেক বড়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা বাক্য লিখছি অনেক বড়, কিন্তু আসলে এটা যতই দেখতে কঠিন মনে হয় অতটা কঠিন হবে না যদি আমরা এটাকে এই মেথডটা যদি অ্যাপ্লাই করে তারপরে আমরা এটাকে অনুবাদ করতে পারি। একে একে টপিকগুলো দেখি কি কি আমাদেরকে প্রয়োগ করতে হবে অনুবাদ করার সময়। এক নম্বরে কনজাংশন খুঁজে বের করতে হবে। একটা বাক্য যতই বড় হোক না কেন ওর মধ্যে কনজাংশন দিয়ে আমরা ওটাকে ছোট করতে পারবো। যদি ওটা ছোট করা হয় তাহলে কনজাংশন দিয়ে আমরা ওটাকে আলাদা করব, ডিফাইন করব। দ্বিতীয়ত, সাবজেক্ট তার নিজস্ব স্থানে থাকবে। আমরা জানি যে বাংলা বাক্য এবং ইংরেজি বাক্যের মধ্যে মিল হচ্ছে সাবজেক্ট। বাংলা বাক্যে এবং ইংরেজি বাক্যে সাবজেক্ট সর্বপ্রথমেই বসে, শতকরা 80% বাক্যেই সাবজেক্ট প্রথমে বসে। তাই আমরা সাবজেক্ট তার নিজস্ব স্থানে থাকবে, অর্থাৎ শুরুতে থাকবে। এরপরে নাম্বারে লিখছি বাংলা বাক্যের ভার্ব শেষে থাকবে, অর্থাৎ ইংরেজি বাক্যে যেই ভার্ব আছে ওই ভার্ব থাকে হলো সাবজেক্টের পরে, আর ওই বাক্যটাই যখন আমরা বাংলাতে রূপান্তরিত করব তখন সাবজেক্টের একেবারে শেষে যাবে গা ইংরেজি বাক্যের ভার্ব। এরপরে চতুর্থ নাম্বারে লিখছি যে ইংরেজি বাক্যে ভার্ব থেকে যে যত দূরের শব্দ বাংলা বাক্যে সে তত কাছের শব্দ। বিষয়টা হয়তো বা এখনো বুঝতেছেন না, যখন আমরা ট্রান্সলেশন করব তখন বুঝতে পারবেন ক্লিয়ারলি। এরপরে প্রিপোজিশন থেকে প্রিপোজিশন আমরা অনুবাদ করে আসব। এরপরে ষষ্ঠ নাম্বারে লিখছি সংযোজন এবং কি বিয়োজন করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বাক্যটা লিখছি এটা হচ্ছে সাউথ আফ্রিকার একজন মহান নেতা ছিলেন নেলসন ম্যান্ডেলা, তার উপর ভিত্তি করে। Nelson Mandela guided South Africa from the shackles of apartheid to a multiracial democracy as an icon of peace and reconciliation, who came to embody the struggle for justice around the world. এই হচ্ছে আমাদের একটা ইংরেজি বাক্য। এই বাক্যটাকে দেখলে অনেকটা কঠিন মনে হয়, কারণ হচ্ছে এখানে অনেক শব্দ আমরা পারি না। যে সমস্ত শব্দ না পারার কারণে আমরা এটা দেখলে বিচলিত হয়ে যাই। তো বিচলিত হওয়ার কারণ নাই, আমরা শুধুমাত্র যদি প্রিপোজিশন এবং কি কনজাংশনের আমরা প্রত্যয় ভিত্তিক অর্থ পারি তাহলে এটার আমরা অর্থ করতে পারবো। তো যাই হোক, প্রত্যয় ভিত্তিক অর্থ দিয়ে আমরা কিভাবে করতে পারি সেটা গ্রাজুয়ালি আমরা দেখবো ইনশাল্লাহ। তো আমরা বলছি কি কনজাংশন প্রথমে আমাদের খুঁজে বের করতে হবে। এক নম্বরের ট্রিক্স হচ্ছে কনজাংশন খুঁজে বের করা। আমরা জানি কনজাংশন কি, অ্যান্ড, অর, নর, দো, অলদো, বার, অলসো, এগুলো হচ্ছে কনজাংশন। এখন এই কনজাংশন দিয়ে দ্বারা কি করা হয়, ইংরেজি বাক্য কি জোড়া দেয়া হয়। একটা হচ্ছে শব্দ দিয়ে শব্দ জোড়া দেওয়া হয়, আর একটা হচ্ছে বাক্য দিয়ে বাক্য জোড়া দেওয়া হয়। তো আমাদের কথা হচ্ছে যে সমস্ত কনজাংশন দ্বারা বাক্য দিয়ে বাক্য জোড়া দেওয়া হয়েছে ওই সমস্ত কনজাংশনগুলো আমাদের মাথায় রাখবো। এর ব্যতীত এই শব্দ দিয়ে শব্দ জোড়া দেওয়া হয়েছে ওই সমস্ত কনজাংশন আমরা মাথা থেকে ঝেড়ে ফেলাবো। তো আগে আমরা কনজাংশন যেগুলো আছে যে বের করি। এই যে এখানে একটা আছে কি অ্যান্ড, এরপরে আর আছে কি এই অ্যাস একটা কনজাংশন হতে পারে, অ্যান্ড হতে পারে, আর হতে পারে কি
হু, এই হু একটা কনজাংশন। আর আছে তো ওই আমরা আপাতত পাইলাম 3টা কনজাংশন। একটু অন্য কালি দিয়ে লিখি তাহলে হয়তো একটু ক্লিয়ারলি বুঝতে পারবেন। এই হু একটা কনজাংশন, অ্যান্ড একটা কনজাংশন, অ্যান্ড অ্যাস একটা কনজাংশন। তো এর মধ্যে থেকে যে সমস্ত কনজাংশন শব্দ দিয়ে শব্দ জোড়া দেওয়া হয়েছে ওগুলো আমরা ঝেড়ে ফেলবো। এখন আমরা কিভাবে শব্দ দিয়ে শব্দ জোড়া দেওয়া হয়েছে বা বাক্য দিয়ে বাক্য জোড়া দেওয়া হয়েছে সেটা আমরা বুঝবো কিভাবে। বাক্য দিয়ে বাক্য জোড়া দেব এটা বোঝার একমাত্র উপায় হচ্ছে যে আমরা জানি বাক্যের প্রাণ হচ্ছে ভার্ব। ভার্ব ব্যতীত কখনো বাক্য হয় না। আমরা ভার্ব যদি থাকে কনজাংশনের পরে তাহলে বুঝবো যে ওটা একটা জোড়া শব্দ, ওটা একটা বাক্য। অর্থাৎ ভার্ব যদি না থাকে তাহলে আমরা ওটাকে নেব না। অনেক সময় ফ্রেজ দিয়ে বাক্য বড় বানানো হয়, ইডমস দিয়ে বাক্য বড় বানানো হয়। তো যেগুলা ফ্রেজ কিংবা ইডমস আছে ওগুলো আমরা নেব না। তো দেখি এখানে কি কি জোড়া শব্দ দিয়ে বাক্য গঠন করা হয়েছে। এখানে প্রথমে আছে কি এস, এস এর পরে কি আছে একটা এন, এন কি একটা ভার্ব না। এরপরে এন এর পর কি আছে আইকন, আইকন একটা ভার্ব না। এরপরে কি আছে অফ পিস, এটা কোনো ভার্ব নয়, তাহলে এটা আমরা আপাতত নিলাম না। এরপরে আছে কি এন্ড, এন্ড একটা কনজাংশন ঠিক আছে, কিন্তু এন্ড এর পরে কি আছে রিকনসিলেশন। আমরা জানি যে এখানে ION অর্থাৎ শন, এটা দ্বারা কি বানানো হয় একটা নাউন বানানো হয়। তাহলে এটা আমরা বুঝতে পারি কি এটা একটা কনজাংশন হলো, এটা দিয়ে বাক্য গঠন করা হয় না, এটা একটা শব্দ গঠন করা হয়েছে, তাই আমরা এটাকে আপাতত নিলাম না। এরপরে আছে কি হু, হু হুর পরে আছে কি একটা খেম। আমরা জানি যে খেম একটা ভার্ব, তার মানে এটা ওই হুটাকে আমরা রাখবো। তাহলে আমাদের এই প্রথম থেকে শুরু করে এই পর্যন্ত আমাদের একবারে অনুবাদ করতে হবে। এরপরে তো দ্বিতীয়ত আর কোনো কনজাংশন আছে নাই, যেগুলো দিয়ে বাক্য থেকে শুরু করে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এই পর্যন্ত আমরা অনুবাদ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো যাই হোক, এই হচ্ছে আমাদের কনজাংশন খুঁজে বের করার কথা ছিল, আমরা কনজাংশন খুঁজে বের করেছি। এরপরে দ্বিতীয় নাম্বারে হচ্ছে আমাদের সাবজেক্ট তার নিজ জায়গায় থাকবে। অর্থাৎ বলছিলাম যে বাংলা বাক্যে এবং ইংরেজি বাক্যের মধ্যে মিল হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট শুরুতে বসে। তাহলে আমরা পাইলাম কি নেলসন ম্যান্ডেলা, তার মানে এই নেলসন ম্যান্ডেলা এটা একটা সাবজেক্ট বা তাকে নিয়েই কথা বলা হয়েছে, তাই আমরা এই নেলসন ম্যান্ডেলাকেই আগে রাখবো। এখান থেকে আমরা অনুবাদ করা শুরু করলাম। তৃতীয় নাম্বার হচ্ছে বাংলা বাক্যের ভার্ব শেষে থাকবে। অর্থাৎ এই বাংলা বাক্যের ভার্ব আছে এটা হচ্ছে, যেহেতু এটা একটা নাম, নামের পরে আমরা জানি যে ভার্ব থাকে বা সাবজেক্টের পরে ভার্ব থাকে, এই হচ্ছে আমাদের ভার্ব। এই ভার্বটা কোথায় থাকবে একেবারে বাংলা বাক্যের শেষে থাকবে। তার মানে এখন আমরা কি করব এটা নেব না। এখন চতুর্থ নাম্বার হচ্ছে ইংরেজি বাক্যে ভার্ব থেকে যে যত দূরের শব্দ বাংলা বাক্যে সে তত কাছের শব্দ। তো এখন ইংরেজি বাক্যে একেবারে ভার্ব থেকে সবার দূরে আছে কোনটা, এই কি রিকনসিলেশন, অ্যান্ড এবং পিস। এখন কথা হচ্ছে যে আমরা কতটুকু একসাথে অনুবাদ করব। পঞ্চম নাম্বারে আমি লিখছি যে প্রিপোজিশন থেকে প্রিপোজিশন আমাদের অর্থ করতে হবে, আর নয় আমাদের অর্থ সুন্দর হবে না। আমরা জানি যে এখানে প্রথমে আছে কি একটা প্রিপোজিশন, এটা হচ্ছে একটা নাউন, নাউনের পর আছে এটা কনজাংশন, এটা আবার আরেকটা নাউন। তো এখন আমরা কি করব, প্রথমে আগে রিকনসিলেশন লিখবো না, এন্ড লিখবো না, আগে লিখবো কি পিস, কারণ এই যে অফ একটা প্রিপোজিশন, তার মানে এই পিস অ্যান্ড রিকনসিলেশন এটা আমরা ধারাবাহিকভাবে লিখবো। যদিও না আমরা ধরে নিলাম এই পিস এর অর্থ জানি না, অ্যান্ড রিকনসিলেশন এর অর্থ আমরা জানি না, অ্যান্ড মানে এবং এতটুকু জানি, তাই আমরা শুধুমাত্র অ্যান্ডটাকে এখানে লিখবো। তাহলে লিখলাম কি নেলসন ম্যান্ডেলা পিস রিকনসিলেশন। নেলসন ম্যান্ডেলা পিস এবং রিকনসিলেশন। এখন হচ্ছে কি প্রিপোজিশন তার প্রিপোজিশনের জায়গায় থাকবে। আমরা জানি যে অফ এর প্রত্যয় ভিত্তিক অর্থ হচ্ছে র বা এর। এখন এই র বা এর এটাকে কিভাবে লিখবো,
রিকনসিলেশন এর, এই এর আবার আলাদা লেখার দরকার আছে, আলাদা না লেখা আমরা রিকনসিলেশনের এখানে এটা একার দিয়ে এটার সাথে এটা আমরা অ্যাডজাস্ট করে দিলাম রিকনসিলেশনের। এখন আছে কি আমাদের কথা হচ্ছে প্রিপোজিশন থেকে প্রিপোজিশন অর্থ করা। এই অফের পরে কি আছে আইকন, আইকনের পরে কি আছে এন, এনের পরে কোনো প্রিপোজিশন আছে আছে, এই হচ্ছে একটা এস, এই এস ও আমরা জানি যেন একটা প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়। তাহলে আমরা কতটুকু করব, এই এই পর্যন্ত অর্থ করব। তাহলে এন মানে কি আমরা জানি যে একটি বা একজন। এখন কোন জায়গায় একটি আর কোন জায়গায় হবে একজন সেটা বোঝার উপায় কি, এটা হচ্ছে যখন আমরা দেখব যে বাক্যের মধ্যে ওটাকে ব্যক্তিকে নির্দেশ করা হয়েছে তখন ওটাকে আমরা একজন হিসাবে বিবেচিত করব, আর যখন ওটাকে বস্তু হিসাবে ওটাকে বিবেচনা করা হবে তখন ওটাকে আমরা লিখব একটি। তো এখন আমরা দেখি এখানে কি নির্দেশ করছেন। ডেমোক্রেসি অ্যাজ অ্যান আইকন, আইকন একটা কি প্রতীক, প্রতীক এটা কি কোনো ব্যক্তি না, তার মানে এটা কি হবে, এটা অর্থ হবে একটি। রিকনসিলেশনের একটি একটি আইকন, ধরে নিলাম আইকনের অর্থ আমরা পারি না, আইকন। এরপরে আছে কি প্রিপোজিশনের অর্থ প্রিপোজিশনের জায়গায় রাখতে হবে। প্রিপোজিশনে অর্থাৎ এস আছে, এস অর্থ কি আমরা জানি প্রত্যয় ভিত্তিক অর্থ হচ্ছে এস অর্থ হিসেবে, কি হিসেবে। এরপরে আমরা কতটুকু অর্থ করব প্রিপোজিশন থেকে প্রিপোজিশন, এই এস এর পর থেকে আছে কি ডেমোক্রেসি, ডেমোক্রেসির পরে কোনো প্রিপোজিশন আছে নাই, এর রেসিয়াল, রেসিয়ালের আগে আছে কি মাল্টি, মাল্টির আগে আছে কি এ, এর আগে আছে কি একটা চু, তার মানে একটা এখানে চু পাইলাম, এটা একটা প্রিপোজিশন। তার মানে এই এস এর পর থেকে ডেমোক্রেসি থেকে আমরা এ পর্যন্ত অর্থ করব, তাহলে হবে কি আ মাল্টি রেশিয়াল ডেমোক্রেসি। এখন আমরা এর অর্থ করব কি একটি না একজন, আমরা দেখি কি মাল্টি রেসিয়াল ডেমোক্রেসি, আমরা জানি ডেমোক্রেসি কি একটা, ডেমোক্রেসি অর্থ হচ্ছে গণতন্ত্র। এখন গণতন্ত্র এটা কি ব্যক্তি না বস্তু, একটি মাল্টি রেসিয়াল ডেমোক্রেসি, ধরে নেই মাল্টি রেসিয়ালের অর্থ আমরা জানি না, তাই আমরা এই অর্থটা এভাবে লেখা দিই মাল্টি রেসিয়াল। ডেমোক্রেসি তো যেহেতু আমরা জানি যে ডেমোক্রেসি মানে গণতন্ত্র, তাই গণতন্ত্র লিখে নিলাম। গণতন্ত্র। এখন এই চু চু এর প্রত্যয় ভিত্তিক অর্থ আমাদের লাগবে। নেলসন ম্যান্ডেলা পিস এবং রিকনসিলেশনের একটি আইকন হিসেবে একটি মাল্টি রেসিয়াল গণতন্ত্রের, গণতন্ত্র কি হতে পারে প্রতি দিকে কাছে নিকটে নাকি পর্যন্ত, রেসিয়াল গণতন্ত্র পর্যন্ত, পর্যন্ত পর্যন্ত আমাদের অর্থ করা হয়ে গেল। এরপরে আছে কি অ্যাপার্থিয়েট, অ্যাপার্থিয়েটের আগে আছে কি অফ, শেক অফ আছে, তাহলে এই অ্যাপার্থিয়েট, অ্যাপার্থিয়েট এর অনুবাদ আমরা করব। অ্যাপার্থিয়েটের অর্থ ধরে নিই এখন আমরা আপাতত জানি না, অ্যাপার্থিয়েটই আমরা লিখে দেব। অ্যাপার্থিয়েট অফ এর অর্থ কি হবে অ্যাপার্থিয়েট এর, অ্যাপার্থিয়েট এর শেকল, শেকল। এই শেকলের আগে প্রিপোজিশন আছে কি ফ্রম, ফ্রম একটা প্রিপোজিশন, তার মানে এই শেকলের আগ পর্যন্ত আমরা এখন অর্থ করলাম। এরপর আছে কি কোন প্রিপোজিশন আফ্রিকা, আফ্রিকার আছে কি সাউথ, সাউথের আগে কোন প্রিপোজিশন আছে নাই, আছে কি ভার্ব হিসাবে বিবেচনা করছি, তাই আমরা এই ভার্বটাকে এখন আমরা লিখবো। তাহলে লিখবো কি সাউথ আফ্রিকা। এখন এই ধরে নেই গাইড, ধরে নেই আপাতত জানি না, এখন গাইডের অর্থ কি হবে, গাইডে আমরা লিখে দিলাম। গাইডের সাথে কি আছে একটা ইডি যুক্ত আছে, তার মানে এটা যেহেতু আমরা বুঝতে পারছি একটা পাস্ট টেন্স, তাহলে পাস্ট টেন্সের অর্থ কি হয় করলো হলো এরকম অর্থ, তাহলে কি লিখতে পারি আমরা গাইড করলো বা করেছিল।
এই হচ্ছে আমাদের আপাতত দৃষ্টিতে এটার একটা অর্থ হয়ে গেছে, যদিও না এখানে আমরা ওইভাবে কোনো অর্থ করিনি, শুধুমাত্র আমরা প্রিপোজিশন এবং কি কনজাংশনের প্রত্যয় ভিত্তিক অর্থটাকে আমরা এখানে লিখছি। এতে দেখি কিরকম অর্থ হয়েছে। নেলসন ম্যান্ডেলা পিস এবং রিকনসিলিয়েশনের একটি আইকন হিসেবে একটি মাল্টিরেসিয়াল গণতন্ত্র পর্যন্ত অ্যাপার্থিয়েডের শেকল থেকে সাউথ আফ্রিকা গাইড করেছিলেন। এখনো আমরা কোনো অর্থই করি না, তারপর একটা মোটামুটি আমরা অর্থ বুঝতে পারছি। তারপরে যদি এই সমস্ত অর্থ যদি আরেকটু আমরা ডিপলি বুঝতে পারি, তাহলে দেখবেন একেবারে পূর্ণাঙ্গ কিরকম একটা বাক্য হয়ে যায়। তো যাই হোক, এ পর্যন্ত এখন আমরা লিখলাম। 6 নম্বরে আমরা বলছিলাম কি সংযোজন এবং কি বিয়োজন করা। তো এটা করবো, এর আগে এটাকে একটু মডিফাই করে আসি। তো যতটুকু আমরা জানি ততটুকু আমরা একটু মডিফাই করবো। যাই হোক, আমরা এখন দেখি এটাকে কিভাবে একটু যে সমস্ত ওয়ার্ড আমরা জানি বা জানার মতন আছে সেই সমস্ত ওয়ার্ডগুলো আমরা একটু পরিবর্তন করে এরপরে আমরা অর্থগুলো করার জন্য চেষ্টা করি। এখানে কি আছে? পিস। পিস অর্থ কি আমরা জানি? শান্তি। শান্তি এবং রিকনসিলিয়েশন। রিকনসিলিয়েশন মানে কি? যদি আমরা এটাকে একটু জোর দিই তাহলে আসে কি নেলসন ম্যান্ডেলা শান্তি এবং রিকনসিলিয়েশনের একটি আইকন। রিকনসিলিয়েশনের আইকন বলতে কি বোঝায়? এখন আমরা জানি যে তিনি একটা চুক্তির মাধ্যমে ওই আফ্রিকাকে শান্তি এবং কি মীমাংসা করে দিয়েছে। তো এখন আমরা এটার অর্থ বুঝতে পারি কি শান্তি এবং মীমাংসার একটি আইকন। আইকন অর্থ কি দেখি তো? আইকন বলতে কি বোঝায়? আইকন বলতে একটা প্রতীক বা একজন ব্যক্তির মডেলকে বোঝানো হয়েছে। আমরা এটাকে লিখবো একটি প্রতীক হিসেবে একটি মাল্টিরেসিয়াল গণতন্ত্র। মাল্টিরেসিয়াল দ্বারা কি বুঝি? মাল্টি মানে কি আমরা জানি যে বহু মাত্রিক বা বহু ধরনের কিছু একটা বোঝানো হয়েছে। তাহলে আমরা এটাকে লিখতে পারি একটি বহুতান্ত্রিক বা বহুমাত্রিক গণতন্ত্র। বহুমাত্রিক গণতন্ত্র পর্যন্ত অ্যাপার্থিয়েডের শিকল থেকে। অ্যাপার্থিয়েড মানে কি? অ্যাপার্থিয়েডের অর্থ কি হতে পারে? বহুমাত্রিক গণতন্ত্র পর্যন্ত অ্যাপার্থিয়েডের শিকল থেকে বলতে বর্ণ বৈষম্যের শিকল থেকে। বর্ণ বৈষম্যের শিকল থেকে আফ্রিকাকে গাইড করেছিল মানে কি বোঝায়? পরিচালনা করেছিল বা তিনি ওটাকে নেতৃত্ব দিয়েছিলেন। তো সেটা আমরা লিখতে পারি কি? গাইড অর্থ কি? পরিচালনা বা নেতৃত্ব। পরিচালনা করেছিলেন। তো আমাদের এই পর্যন্ত অর্থ করা হয়ে গেছে। এখন আমরা অর্থ করব এই হু থেকে দ্য ওয়ার্ল্ড পর্যন্ত। এতটুকু আমরা একটু দ্রুত জানার চেষ্টা করব। হু অর্থ কি? হু অর্থ আমরা জানি যে তিনি বা যিনি। যেহেতু এখানে এই হু দ্বারা কাকে ইন্ডিকেট করা হয়েছে? এই নেলসন ম্যান্ডেলাকে। যিনি। প্রথমে আমরা লিখছি কনজাংশনের পরে সাবজেক্ট, তার সাবজেক্টের জায়গায় থাকবে, তাই সাবজেক্ট লিখছি। এরপরে বাংলা বাক্যের ভার্ব শেষে থাকবে, অর্থাৎ এই বাংলা বাক্যে যে ভার্ব আছে ইংরেজি বাক্যের ভার্বটা একবারে শেষে চলে যাব। এরপরে ভার্ব থেকে যত দূরের শব্দ সে তত কাছের হয়ে যাব। দেখুন একেবারে কাছের দূরের শব্দ আছে কোনটা? এই ভার্ব থেকে একেবারে দূরের শব্দ আছে দা ওয়ান। তাহলে আমরা লিখতে পারি যে যিনি পৃথিবী। দা ওয়ার্ল্ড এখানে কি আছে? অ্যারাউন্ড। অ্যারাউন্ড একটা জানি প্রিপোজিশন। অ্যারাউন্ড মানে কি? জুড়ে। অ্যারাউন্ড অর্থ মধ্যে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? পৃথিবীতে বা পৃথিবীর মধ্যে। তাহলে আমরা লিখবো কি? পৃথিবীতে। জাস্টিস অর্থ আমরা জানি যে ন্যায় বা ন্যায্যতা। তাহলে আমরা এরপরে কি আছে? জাস্টিস আগে একটা প্রিপোজিশন আছে। প্রিপোজিশনের অর্থ কি? আমরা জানি যে জন্য। জন্য। স্ট্রাগল মানে কি? স্ট্রাগল অর্থ ধরেন আমরা জানি না, তাই আমরা স্ট্রাগলে লিখে দিলাম।
দ্য এমবডি। এমবডি দ্বারা আমরা কি বুঝি? এমবডি দ্বারা আমরা ধরেন আপাতত আমরা জানি না, তার আমরা কি লিখলাম? আমরা জানি যে টু প্লাস ভি1, করতে, উঠতে, বসতে, টু গো যেতে, টু ইট খেতে, এরকম অর্থ আসে। তাহলে টু এমবডি এটা আমরা জানি যে একটা ভার্বেরই কাজ করে। তা আমরা লিখলাম স্ট্রাগল করতে। এখন এই কাম অর্থ কি? কাম অর্থ আমরা জানি যে আসা বা এসেছিল, যেহেতু কাম জানি কি ভার্বের পাস্ট ফর্ম, খাম, তার মানে এটা হবে কি পাস্ট ফর্ম। তাই খাম অর্থ আসা, কাম অর্থ এসেছিলেন। তাই আমরা এটা অর্থ কি লাগবো? করতে এসেছিলেন। তো যাই হোক, এই হচ্ছে আমাদের একটা অর্থ হয়ে গেল। এখন আমরা যতটুকু পারি সংযোজন এবং বিয়োজনের মাধ্যমে এটাকে পূর্ণাঙ্গ একটা রূপ দেওয়ার চেষ্টা করি। যিনি পৃথিবীতে ন্যায় জন্য স্ট্রাগল এমবডি করতে এসেছিলেন। স্ট্রাগল মানে কি? সংগ্রাম, ন্যায়ের জন্য বা ন্যায়ের জন্য সংগ্রাম এমবডি করতে। তাহলে লিখছি এমবডি দ্বারা কি বুঝাই আমরা? বাস্তব রূপ দিতে। দেখি একটু পয়টা কিরকম হয়। নেলসন ম্যান্ডেলা শান্তি এবং মীমাংসার একটি প্রতীক হিসেবে একটি বহুমাত্রিক গণতন্ত্র পর্যন্ত বর্ণ বৈষম্যের শিকল থেকে সাউথ আফ্রিকা পরিচালনা করেছিলেন। যিনি পৃথিবীতে ন্যায়ের জন্য সংগ্রাম বাস্তব রূপ দিতে এসেছিলেন। এখন এই যে সংযোজন এবং বিয়োজন, এটার একটু মনে হয় যেন প্রয়োজন, কারণ এখানে লিখছি কি যিনি পৃথিবীতে ন্যায়ের জন্য। এখন কি ন্যায়ের জন্য না ন্যায়ের জন্য? এটাকে বলা হয় কি সংযোজন বা বিয়োজন করা। হলো কি ন্যায়ের জন্য সংগ্রাম করে বাস্তব রূপ দিতে এসেছিলেন। অর্থাৎ এই হচ্ছে আমাদের একটা মোটামুটি অর্থ হলো। আশা করি এটা একটু হলো বুঝতে পারছেন, যা আমরা শুধুমাত্র প্রিপোজিশন এবং কি কনজাংশন এর মাধ্যমে একটা বাক্যের অর্থ আমরা বুঝতে পারি, অনুধাবন করতে পারি। সো অল দ্য বেস্ট।